তুলে দিচ্ছিস? সৌদর হাতটা শক্ত করে চেপে ধরে মাথা নাড়ালো সুহাস। এমন সময় সুজা চৌধুরী এলেন, সিলের পাশে বসলেন। এগিয়ে এলো সোহান খন্দকারও, কাজে তৈরি, সবকিছুই প্রস্তুত। এবার বিয়ে পড়ানো হবে। প্রথমে কনের তরফ থেকে কনের মামা গলার স্বর উঁচু করলেন যাতে উপস্থিত সবাই শুনতে পায়। বললেন, 13,13,00,000 টাকা দেনমোহর ধার্য করিয়া আপনি এমপি সুজা চৌধুরীর ছোট পুত্র ডক্টর সৌদ চৌধুরী সোহান খন্দকারের একমাত্র কন্যা সাইয়ারা সিমরান খন্দকারকে বিবাহ করিতে রাজি থাকিলে বলুন। আলহামদুলিল্লাহ, কবুল। চারপাশে নীরবতায় আচ্ছন্ন। উপস্থিত প্রত্যেককে কান্তরে সজাগ রেখে উৎসুক দৃষ্টিতেই তাকিয়ে আছে। পর্দার এই পাশে বসে সিমরান এতক্ষণ শুধু তার বুক ধুকবুক করছিল। এবারে সর্বাঙ্গ থরথর করে কাঁপতে শুরু করলো। চোখ দুটো নিচে নামিয়ে কান দুটো সজাগ রাখলো প্রিয়তম পুরুষটির মুখে তাকে কবুল বলার নেয়ার শব্দটি শুনতে। সৌদ ক্ষণকাল সময় নিল। অনুভব করলো গলা শুকিয়ে উঠছে, স্পন্দন বেড়ে গেছে ক্রমশ। সম্পূর্ণ নতুন অনুভূতিতে হৃদয় সিক্ত। সুজা চৌধুরী ছেলেকে মৃদু ধাক্কা দিলেন। চমকে উঠে পাতলা পর্দার দেয়ালে তাকালো সৌদ। নত দৃষ্টিতে ভীত মুখে সিমরানকে এক পলক দেখে নিয়ে এক নিঃশ্বাসে সুস্পষ্ট কণ্ঠে বলল, কবুল। নিমিষে দুচু খুবছে নোনা পানি ধারা নামলো সিমরানের গাল বেয়ে। পরপর 3বার কবুল পড়ল সৌদ। কান পেতে শুনে প্রতিবারই অঝরে কাঁদল সিমরান। এই কান্নায় ব্যথা নেই, দুঃখ নেই, আছে শুধু প্রাপ্তির সুখ। সিমরান যখন কান্নায় ডুবে তখন তার এক পাশে এসে দাঁড়ালো সোহান, অপর পাশে সুহাস। আব্বার ভাইয়াকে দুপাশে অনুভব করে কিছুক্ষণের জন্য কান্না থামে। এরপর যখন বরের পক্ষ থেকে একজন এসে বলতে শুরু করে, 13,13,00,000 টাকা মোহরানা ধার্য করিয়া আপনি সোহান খন্দকার একমাত্র কন্যা সাইয়ারা সিমরান খন্দকার এমপি সুজা চৌধুরী ছোট পুত্র ডক্টর সৌদ চৌধুরীকে বিবাহ করতে রাজি থাকিলে বলুন। আলহামদুলিল্লাহ, কবুল। পর্দার পাশে বর বেশে বসা সৌদের সূক্ষ্ম দৃষ্টিজোড়া তাকিয়ে আছে স্থিরভাবে। কান দুটো আশেপাশের কোনো শব্দই নিচ্ছে না, কেবল অপেক্ষা করছে সিমরানের থেকে পাওয়া সম্মতিটুকুর। এরপরে তারা দুজনে বিয়ে স্বামী স্ত্রীর সম্পর্কে জড়িয়ে যাবে। একে একে প্রত্যেকেরই অপেক্ষা শুরু হলো। সবাই উৎসুক দৃষ্টিতেই তাকিয়ে রইল ক্ষণে ক্ষণে কেঁপে ওঠা সিমরানের দিকে। সোহান খন্দকার টের পেলেন মেয়ে কাঁদছে। তীব্র কষ্টে তার শ্বাস নিতে বেগ পেতে হলো। সুহাস যেন শরীর ছেড়ে দাঁড়িয়ে আছে। সারা জীবন দেখেছে বিয়ে মানে আনন্দ ফুর্তি, কনে বিদায় কান্না দেখেছে, কিন্তু সেগুলো এভাবে এত নিগুড়ভাবে স্পর্শ করেনি। কারণ হলো নিজের বিয়ের কথাও নামিকে কাঁদতে দেখেছে সে, কিন্তু বুঝতে পারেনি, অনুভব করেনি ওর ভেতরকার তীব্র কষ্টটুকু। আজ নিজের বোনের বেলার যে অনুভূতিটা হচ্ছে তা যেন প্রকৃতিরই এক চরম শিক্ষা। এত ভালোবাসার জিনিসটা অন্য কারো হাতে তুলে দিতে হবে। আজকের পর সিনের উপর সবচেয়ে বেশি অধিকার বোধ কেবল চৌধুরী। বুকের ভেতরটা ছিন্ন ভিন্ন হয়ে গেল যেন। তবুও হজম করতে হলো সব যন্ত্রণা। হাসি মুখে এসে বোনের পাশে বসতে হলো, মাথায় হাত রেখে বলতে হলো, কি রে বনু, সৌধুরীকে স্বামী হিসেবে কবুল করে নিবি না? অপেক্ষায় আছে। সহসা নড়ে উঠল সিমরান। স্মৃতি আপু প্রাচী ফারা সকলেই তাকে বোঝাতে শুরু করলো। এক শ্বাসরুদ্ধকর অনুভূতি, সর্বাঙ্গ অবশ হয়ে এলো, মাথা ঘুরতে থাকলো বিশ্রীভাবে। বুকের ভিতর কি যেন একটা দুমড়ে মুচড়ে গেল। এরপর সকলের লাগাতার অনুরোধে দুচোখ বুঝে নোনা পানি ধারা ছেড়ে নিঃশ্বাস আটকে কাপা কণ্ঠে স্বামী হিসাবে গ্রহণ করে নিল ডক্টর সৌদ চৌধুরীকে। অর্জন করে নিল তার কিশোরী বয়সের ভয়ঙ্কর প্রণয়কে। সিমরানের কান্না মিশ্রিত মিহিস্বরে উচ্চারিত হলো, আলহামদুলিল্লাহ, কবুল। শব্দ দুটোই কি ছিল কে জানে, যা একেবারে সৌদ চৌধুরীর বুক ভেদ করে হৃৎপিণ্ডে মিশে গেল। বিয়ে পড়ানো শেষ হতে আজিজ আর শান বেরিয়ে পড়লো। উদ্দেশ্য চৌধুরী বাড়ি গিয়ে সৌদের জমকালো বাসর ঘরটা দখল করা। গুনে গুনে 60,000 উসুল না করে ঘর ছাড়বে না। কন্যাকে পাত্রস্থ করার পর বিদায় বেলা হৃদয় বিদারক এক মুহূর্ত। প্রতিটি নারীর জীবনে মুহূর্তটি অত্যন্ত মর্মভেদী। সোহান খন্দকার এক হাতে সৌদের হাত ধরে আছে, অপর হাতে সিমরানের হাত। নিজের আবেগ, মায়া, ভালোবাসা, স্নেহ সমস্ত কিছু বুকের ভিতরে চাপা দিয়ে ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করলো সে। তীব্র কষ্টে আব্বুর শোচনীয় অবস্থা, অশ্রুসিক্ত দৃষ্টিজোড়া দেখে নিজেকে আর নিয়ন্ত্রণে রাখতে পারল না সিমরান। গা কাঁপিয়ে ফোঁপাতে শুরু করলো। মেয়ের কান্না দেখে সোহান খন্দকার নিজেকে যথাসম্ভব সামলানোর চেষ্টা করে। তার এক পাশে তীব্র যন্ত্রণায় কাতর হয়ে সুহাস দাঁড়িয়ে, অন্য পাশে সুহাসের মামা। সিমরানের এক পাশে সৌদর, অন্য পাশে ফারা, যে সিমরানকে থরথর করে কাঁপতে দেখে কাঁধ চেপে ধরেছে। সোহান খন্দকার সৌদর হাতে সিমরানের হাত তুলে দিল, আবেগমথিত হয়ে বলল, বাবা সৌদ, এই যে আজ সিনুকে তোমার হাতে তুলে দিলাম। সিনু কি বলো তো আমার মেয়ে? না বাবা, ও শুধু আমার মেয়ে না, ও আমার কলিজার টুকরা। সারা জীবন মনে রেখো, আজ এক বাবার শরীর ভেদ করে কলিজার টুকরাকে বউ করে নিয়ে গেলে তুমি। আশ্বস্ত দৃষ্টিতে তাকালো সৌদ। কাঁপতে থাকা সিমরানের হাতটা যত্ন সহকারে আগলে ধরলো। ধীরে ধীরে স্তম্ভিত হতে বাধ্য হলো সে। এক বাবার অসহায় মুক্ত হৃদয়ে বিরাট এক জায়গা দখল করে নিল। সোহান খন্দকার আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারলো না। চোখের সামনে মেয়েকে শ্বশুরের ঘরে চলে যেতে দেখতে পারবে না। মেয়ের সামনে ভেঙে পড়তেও চায় না সে, তাই ত্বরিত সরে গেল। তার পেছন পেছন গেল সুহাসের মামা। বাবা সরে গেলে নত মাথা উঁচু করলো সুহাস। শব্দ দেখলো তার ভঙ্গুর এক বন্ধুকে, যে আজ সর্বস্ব খুঁয়ে স্তম্ভিত মুখে তার সামনে দাঁড়িয়ে আছে। রুদ্ধশ্বাসে একটি মুহূর্ত, তবুও সৌদের মস্তিষ্ক ঠান্ডা।
তাই সে মনে মনে পণ করলো একটু সময় লাগলো প্রিয় বন্ধু সুহাসের জীবনে সবকিছু গুছিয়ে দেবে, ফিরিয়ে আনবে তার ভালোবাসার মানুষটিকে, ঘুচিয়ে দেবে সকল দুঃখ কষ্ট একাকিত্বের ভয়ঙ্কর যন্ত্রণা। দীর্ঘশ্বাস ফেললো সে। সুহাস এগিয়ে এসে ওর মুখোমুখি দাঁড়ালো। শুধু খেয়াল করলো সুহাসের চোয়াল কাঁপছে, নাকের ডগা লালচে, পানি টলমল করছে চোখ দুটোতে। এই বুঝি কেঁদে ফেলবে। দুষ্টু প্রকৃতির ছেলেদের মন অনেক নরম হয়। কিছু মানুষ আছে না, যত গর্জে তত বর্ষে না। সুহাস হলো সেই ধারার মানুষ। এই ছেলেটাকে আর কেউ চিনুক বা না চিনুক, সৌদ খুব ভালো করেই চেনে। সহসা কম্পিত চোয়ালে শাসানোর সুরে সুহাস বলল, আমার বোনকে সবসময় হাসি খুশি রাখবি, একটুও দুঃখ দিতে পারবি না। মনে রাখবি, অন্য কেউ নয়, তোর বউ সুহাসের বোন। এত দুঃখের ভিড়েও সুহাসের বাচ্চামো দেখে হাসি পেল সৌদর। কিন্তু পাশের জনের হৃদয় নাড়ানো কান্না দেখে নতুন সম্পর্কে আবদ্ধ হওয়ার অজুহাতে হাসতে পারলো না, বন্ধুকে বলতেও পারলো না। তুই কি ডাক্তারি পেশা ছেড়ে গুন্ডামি পেশায় যোগ দিলি নাকি? দ্য গ্রেট গ্যাংস্টার সুহাসের বোন বিয়ে করে, তাহলে মুসিবত হয়ে গেল আমার। মনের কথা মনেই রয়ে গেল। বোনের বিদেশকে সুহাস আর অনেক হাসানো বাক্য আওড়ালো। সেসব আমল নিল না সৌদ। এরই মধ্যে তার ছোট কাকু সুলল এসে তাড়া দিল। সন্ধ্যার আগে নতুন বউ ঘরে তোলার নিয়ম তাদের। রাত হলে সৌদর দাদুনি আর বাড়ির বউ বরণ করবেন না। সৌদকে শাসিয়ে বোনের মাথায় হাত রাখলো সুহাস। অকস্মাৎ শব্দ করে কেঁদে ফেললো সিমরান। ভাইকে শক্ত করে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। বোনকে সামলাতে পারলো না সুহাস। সৌদ হতভম্ব হয়ে গেল দুই ভাই বোনের কাণ্ড দেখে। সুহাসও কাঁদছে। এ প্রথম সুহাস কিভাবে কাঁদতে দেখলো সে। এমত অবস্থায় হঠাৎ আইয়াজকে নজরে পড়লো ওর। তৎক্ষণাৎ ইশারায় বলল, আইয়াজ, এই বিয়াক্কেলটাকে দ্রুত সরা। ফারাজ ইমরানকে সামলে নিচ্ছিল। আয়াজ গিয়ে সুহাসকে ধরার সুবিধা হলো। জোরপূর্বক এনে সুহাসকে সরিয়ে নিল আয়াজ। ক্রন্দনত অবস্থায় সিমরান অনুভব করলো যে হাত সৌদ ধরেছিল তাতে শক্ত টান পড়েছে। অশ্রু ভেজা চোখে চকিতে তাকাতেই দেখলো সৌদ তার হাত টেনে এগিয়ে যাচ্ছে গাড়ির দিকে। ঠোঁট ভাঙিয়ে কেঁদে ফেললো। ফের হাতে টান পেয়ে আপনা আপনি পায়ে হলো। অনুভব করলো বুকের ভেতরটা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। এত কষ্ট কেন হচ্ছে তার? চারপাশে সবাইকে এত নিষ্ঠুরীভাবে মনে হচ্ছে কেন? যেন সবাই তাকে জোর করে শ্বশুরের ঘরে পাঠাচ্ছে। অথচ সে সৌদ ভাইকে ভালোবেসে স্বেচ্ছায় তার বউ হয়ে নিজের বাড়ি আপনজন ছেড়ে বিদায় নিচ্ছে। গাড়িতে ওঠার পরে হঠাৎ সুহাস ছুটে এলো। সৌদকে ডাকতে লাগলো সমান তালে। সৌধ, সৌধ, এই সৌধ। শেষ ডাক দিল উচ্চ গলায়। কপাল কুচকে জানালার কাছ নামালো সৌদ। মুখায়ভাব প্রচন্ড গম্ভীর হয়ে আছে তার। সত্যি বলতে সুহাস কিভাবে কাঁদিয়ে সিমরানকে নিয়ে যেতে তার অস্বস্তি হচ্ছে। কিন্তু এটাই তো জগতের নিয়ম। এই নিয়ম না মানলে বাড়াবাড়ি হবে। আজকের দিন থেকে গেলে দৃষ্টিকটুও লাগবে। লোকে আবার ঘর জামাই ট্যাগও দিয়ে দিতে পারে। তার মতো ছেলে আর যাই হোক এই ট্যাগ বয়ে বেড়াতে পারবে না। সুহাস এত বেশি অবস্থা কেন করছে? মাথা ধরে গেল সৌদর। ভারী কি কণ্ঠে বলল, বল। তুই কিন্তু রাগটা একটু কমাবি। সিনোর ওপর রাগ ঝাড়বি না কিছু নিয়ে। সুহাসের কণ্ঠে মিনতি। সৌদর পেছনে তাকিয়ে দেখলো আয়াস ফারা উঠেছে কিনা। এরপর ড্রাইভারকে গাড়ি স্টার্ট দিতে বলল। সুহাস আবার সিমরানের দিকে তাকালো। আদুরে গলায় বলল, কাঁদিস না বোন, আমি বাবা সবসময় তোর পাশে আছি। বলে হাত বাড়িয়ে বোনের গালের পানি মুছে দিল। সিমরান ভাঙা কণ্ঠে বলল, আমাকে নিয়ে চিন্তা করো না, আব্বুর কাছে যাও এক্ষুনি। সিমরানের কণ্ঠে ভয়। মাকে হারিয়েছে আচমকা। মায়ের পাশে তারা কেউই ছিল না, না আব্বু আর না তারা দুই ভাই বোন। তাই এই কঠিন মুহূর্তে ভয় জেঁকে ধরলো ওকে। বোনের কথায় সম্বিত ফিরে পেল সুহাস। সত্যিই তো, তাকে এখন বাবার পাশে থাকতে হবে। গাড়ি স্টার্ট দিলে হাত ফিরিয়ে নিল সুহাস। মাথা নাড়িয়ে সম্মতি দিল বোনের কথায়। সহসাই শব্দ করে সামনে থেকে গাড়িটা সরে গেল। বুকের ভিতরে সেট করে উঠল সুহাসের। ঘুরে দাঁড়িয়ে পায়ের গতি বাড়ালো বাবার কাছে যাওয়ার জন্য। মনে মনে বলল, সিনুকে সামলাতে সৌধ আছে, বাবাকে সামলাতে আমি আছি, আর আমাকে সামলাতে কে আছে? কেউ নেই। বুক চিরে তার হতাশাগ্রস্ত নিঃশ্বাস বেরোলো, যা মিলেমিশে একাকার হয়ে গেল প্রকৃতির সাথে। স্মৃতিসৌধ বাড়ি। বরের গাড়ি ছাড়া সব গাড়ি এসে পড়েছে। গাড়ি ভর্তি মানুষজন তাড়াহুড়ো নিয়ে ঢুকছে বাড়িতে। নতুন বউ বরণ দেখবে তারা। স্মৃতি আর তার হাজব্যান্ড মুক্ত বাড়িতে প্রবেশ করতেই দাদুর প্রশ্নের মুখোমুখি হলো। ক্লান্ত গলায় স্মৃতি বলল, মেয়ের সাথে কজন এসেছে? নানুমণি আর সিনুর এক বান্ধবী লুনা, মাত্র দুজন। চোখ ফুরিয়ে নিল দাদুনি। স্মৃতিও চলে গেল উপরে। নিজের ঘরে গিয়ে ভারী পোশাক ছেড়ে হালকা পাতলা সালোয়ার কামিজ পরে নিল। তার স্বামী মুক্ত বাথরুমে ঢুকতে ঢুকতে বলল, জান, আমার আর কাজ নেই তো। এবার তোমাদের মেয়েলি কাজটা শোধন। আমি ফ্রেশ হয়ে রেস্ট করব। ডিনারের সময় ছাড়া ডাকাডাকি করো না। ওকে ফাইন, যখন নিচে যেতে বলবো এসে পড়ো। ওকে। স্মৃতি আপু ঝটপট চুলগুলো পেছনে জুটি করে নিচে নেমে এলো। এমন সময় দাদুনি ফের তীক্ষ্ণ গলায় প্রশ্ন করলো, তাহানি কোথায় স্মৃতি? তোমাকে বলেছিলাম ওর খেয়াল রাখতে। ব্রকুসকে ফেললো স্মৃতি। তাহানি কিন্তু ঝুমায়না ভাবির সাথে বসেছিল। কিঞ্চিত অবাক হয়ে বলল, ভাবে আসেনি? সে তো ছেলেকে ঘুম পাড়াতে মাত্রই নিজের ঘরে গেল। আটকে উঠল স্মৃতি। তাহানিকে তো ভাবির সাথে বসিয়েছিলাম। দাদুনি কিঞ্চিত রাগান্বিত হয়ে বলল, তোমাদের ওপর ভরসা করাই ভুল।
কোন আক্কেলে ঝুমাইনার কাছে তাহানিকে রাখো, সে ছেলে সামলাতে গিয়ে হাফিজ দেশে মরে যায়। ঢোক গিলল স্মৃতি আমতা আমতা করে বলল। দেখছি আপনি টেনশন করবেন না, কারো না কারোর সাথে আছেই। কথাগুলো বলে বাইরে যেতে উদ্যত হতেই দেখতে পেল সিমরানের বান্ধবী লুনার হাত ধরে হাসি খুশি তাহানি সদর দরজা পেরিয়ে ভিতরে প্রবেশ করছে। স্বস্তির নিঃশ্বাস ছাড়ল স্মৃতি, হাসি মুখে দাদুনির দিকে তাকিয়ে বলল, এই তো আমার বোনও এসে গেছে। সদর দরজার বাইরে সদ্য বিবাহিত স্ত্রী নিয়ে দাঁড়িয়ে আছে সৌধ। বাড়ির অর্ধেক সদস্য ভেতরে, বাকি অর্ধেক বাইরে সৌধ সিমরানকে ঘিরে। সদর মা, দাদুনি, আপু আর ভাবি ঝুমাইনা তাদের বরণ করার বন্দোবস্ত করে রেখেছে একটি বিশাল আকৃতির নোরা রাখা বর বউয়ের সামনে। তানজিম চৌধুরী ছেলেকে নোরা দেখিয়ে বললেন। এরপর সিমরানকে বলল, ছোট আম্মা তুমি ওঠো, ছোট আব্বার বাম পাশে দাঁড়াও। আমার আদেশ চিরধার্য, যদিও সব নিয়মকানুন ইসলামে নেই, কিন্তু প্রাচীন যুগ থেকেই তাদের পূর্বপুরুষরা মেনে আসছে। বংশ পরম্পরায় মুরব্বীরা এভাবেই নিয়ম মেনে নতুন বউ ঘরে তোলে। নিয়মগুলো না মানলে কিছুই হবে না, কিন্তু মানলে বাড়ির মুরব্বীরা সন্তুষ্ট হবে। তাদের নতুন জীবনের শুরুতে কেউ তাদের প্রতি অসন্তুষ্ট হোক চায় না সৌধ। সংস্কৃতির প্রতি কোনো বিদেশ নেই, তবে হ্যাঁ, যেসব সংস্কৃতি তার ব্যক্তিত্বে আঘাত করে বা যেসব সংস্কৃতি অসম্মান বয়ে আনে সেসবের প্রতি বিদেশ পোষণ করে। নোরার উপরে তার স্বামী স্ত্রী উঠে দাঁড়ালে স্মৃতি আপু এক গ্লাস হালকা গরম দুধ এগিয়ে দেয় মাকে। তানজিম চৌধুরী দুধের গ্লাস মুখে ধরেন সৌদর এক চুমুকে ফিরিয়ে দিলে বাকি দুধ সিমরানের মুখে ধরে। মাথা ঘুরছে সিমরানের, শরীরটা দুর্বল লাগছে খুব। দুধের গ্লাস দেখে গা গুলিয়ে উঠল। তানজিম চৌধুরী স্নেহময় গলায় বলল, একটু মুখ দাও। তানজিম আন্টি হাত থেকে তার শাশুড়ি মা বুকের ভিতরে ধক করে উঠল। এক পলক তাকিয়ে দেখলো চৌধুরী গিন্নিকে। এরপর চোখ নামে দুধের গ্লাসে ঠোঁট ছোয়ালো। এক ডোক খেয়ে মুখ ফিরিয়ে নিলে তানজিম চৌধুরী মৃদু হাসলেন। সে সরে গেলে এগিয়ে এলো দাদুনি। পাশে কাজের মেয়ে মিষ্টি হাতে দাঁড়িয়েছিল। সেখান থেকে কাঁটা চামচে মিষ্টি তুলে প্রথমে নাতির মুখে ধরলেন। সৌদ মুখ বাড়িয়ে এক কামড় নিল। দাদুনি মৃদু হেসে এক মিষ্টি সিমরানের মুখেও ধরলেন। শাশুড়ির বেলা একবার দ্বিমত করলো, দাদুনির বেলা ছটপট মিষ্টি মুখে নিল সিমরান। এমনিতেই দাদুনি তাকে পছন্দ করেন না, মিষ্টি খেতে একদমই ভালো লাগবে না এখন। তবুও দাদুনির তোপের মুখে পড়তে চায় না বলেই খেলো। এতক্ষণ এমন ভদ্রসুলভ থেকে তার বেলা চটপট করার মানে কি বোধগম্য হলো না দাদুনির। অসন্তোষ মুখে ঘাড় বাঁকিয়ে বড় নাথ বউ ঝুমায়নার দিকে তাকালেন। ঝুমায়না পানির গ্লাস নিয়ে এগিয়ে এলে পানি খেয়ে দিলেন দুজনকে। এরপর বড় বউকে ডাকলেন। তানজিম চৌধুরী সে ছেলে আর ছেলে বউয়ের মাঝখানে দাঁড়িয়ে দুহাতে দুজনের হাত ধরলেন। এরপর এগিয়ে নিয়ে গেলেন চৌধুরী বাড়ির অন্তর্মহলে। দৃশ্যটি সৌদের কাজিনরা ক্যামেরা বন্দি করে ফেললো। ভিডিও শুট চললো দীর্ঘ সময় ধরে। বর বউ ভেতরে প্রবেশ করতেই বাকি সবাই যে যার মতো ভেতরে ঢুকলো। লুনা তাহানির সঙ্গে খেলা করছিল আর উসখুস চোখে তাকাচ্ছিল বাড়ির সদর দরজার দিকে। এতক্ষণ মনে হচ্ছিল সে তার বান্ধবীর অপেক্ষাতেই ছিল, কিন্তু বান্ধবী আসার পরও যখন উসখুস করতে লাগলো তখনই সন্দেহ হলো ফারার। সে আইয়াসকে আড়ালে ডেকে বলল, সিনুর বান্ধবীর মতে গতি ঠিক লাগছে না আমার। চোখের চশমা ঠিক করতে করতে আইয়াস বলল, কেন, কিছু বলেছে তোমায়? আমাকে কি বলবে আজও? তাহলে বেঠিকের কি দেখলে? ঠোঁট ফুলালো ফারা। কারো সম্পর্কে পুরোপুরি না বুঝে আন্দাজে কিছু বলা ঠিক হবে না, কিন্তু সিনুদের বাড়িতে খাওয়ার সময় থেকেই খেয়াল করছে লোনা সোলাল কাকুর দিকে কেমন মুগ্ধ দৃষ্টিতে তাকিয়েছিল। বিষয়টা দৃষ্টিকটু লেগেছে তার। সোলাল চৌধুরী সৌদ ভাইয়ের কাকা, সেই হিসেবে তাদেরও কাকা। সোলাল কাকু নিঃসন্দেহে হ্যান্ডসাম। সৌদ ভাইয়ের ছোট কাকা কোনো অংশে সৌদ ভাইয়ের থেকে কম কিছু নয়। লম্বা চওড়া সুঠামদের অধিকারী সোলাল কাকু। তার আকর্ষণীয় চেহারা, ব্যক্তিত্বে যে কোনো মেয়েকে খেয়াল করতে যথেষ্ট। আফসোস অল্প বয়সে বিপত্নিক হয়েছে মানুষটা। লোনা খ্রিস্টান ধর্মের মেয়ে, তার সাথে সোলাল কাকুর বয়সের ফারাক অনেক। তিতকুটে অনুভূতি হলো ফারার। ভাবলাম লোনা হয়তো বাদ বিচার না করে কারো প্রতি দুর্বল হয়ে যায়। তাছাড়া ওর স্বভাব সম্পর্কে টুকটাক শুনেছিল। সৌদ ভাই বোধহয় মেয়েটাকে পছন্দ করে না, নিচে এসব তো জানে বলেই। দীর্ঘশ্বাস ফেলল ফারাহ। লোনা তাহানির সঙ্গেও ভাব জমিয়ে ফেলেছে। মেয়েটা সত্যি গুড মাইন্ডের নয়। আগে পুরোপুরি নিশ্চিত হওয়া দরকার লোনার ব্যাপারে, তারপর আইএসকে জানাবে এবং বড় বোন হিসাবে দায়িত্ব নিয়ে লোনাকে সাবধান করবে। এই পর্যন্ত ভেবেই ফোঁস করে নিঃশ্বাস ফেলল ফারাহ। চশমা ঠিক করতে করতে আইএসকে বলল, কিছু না। চেপে গেল তার মনে চলা কথাগুলো। লোনার হাবভাব পুরোপুরি না জেনে কিছু বলা উচিত হবে না। আইয়াস বলল, রাগ করছো কেন, বলো না কি হয়েছে? রাগ করছি না, কথাগুলো সঠিক সময়ে বলবো। এবার চলো সিনুর কাছে যাই। কথাটা বলে চলে আসতে উদ্যত হয় ফারা। সহসা আইয়াস হাত টেনে ধরে ওর, একদম নিজের কাছে টেনে এনে বলে, এমন দূরে দূরে থাকো কেন, যেন আমি অচেনা কেউ। দূর, হাত ছাড়ো তো, কত মানুষ, কেউ দেখে ফেলবে তো। বিরক্ত হলো আয়াজ। যতটুকু কাছে টেনেছিল তার চেয়ে অধিক কাছে টেনে নিল। দ্রুত কমিয়ে নিতে নিতে দুজনের মাঝে এক চুল ফাঁকও রাখলো না। শাড়ি পরিহিত ফারা, একদম সাধারণ হালকা সাজ, চুলগুলো পেছনে খোপা করা, আর ফর্সা গলায় রয়েছে পরপর 3টে বাজ। সেই বাজে ঘাম জমেছে। আয়াজ নেশাতুর দৃষ্টিতে সেখানে তাকিয়ে বলল, ঘেমে গেছো, চলো ঠান্ডা কোথাও গিয়ে বসি, মানুষের ভিড়ে গরম বেশি লাগছে। ওরা যখন একে অপরের সন্নিকটে, ঠিক সেই মুহূর্তে প্রচন্ড তাড়াহুড়ো নিয়ে ঝুমায়না ভাবে ছুটে আসছিল রান্নাঘরের দিকে। আচমকা একপাশে ঘনিষ্ঠ অবস্থায় আইয়াস ফারাকে দেখে এক হাতে চোখ ডেকে সরি ধ্বনি তুলে পিছিয়ে গেল।
তীব্র লজ্জায় পড়ে গিয়ে লাফিয়ে উঠল ওরা স্বামী স্ত্রী। ফারা ঈষৎ ক্রোধে কটমট করে তাকাল আয়াজের দিকে, বুকে দুটি কিল বসিয়ে কাঁদো কাঁদো গলায় বলল, বলেছিলাম আমি কেউ এসে পড়বে। আয়াজের হাত চেপে ধরে মার খাওয়া আটকে নরম স্বরে বোঝালো, ডোন্ট ওয়ারি জান, আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নই, এত ভয় লজ্জা পাওয়ার কিছু হয়নি। গা ঝাড়া দিয়ে উঠল ফারাহ। ধ্যাত বলে মুখ ফুলিয়ে চলে গেল আয়াজের সামনে থেকে। সহসাই লাজুক হাসলো আয়াজ নিজেও, মাথা চুলকে ভাবলো সেও কি কম লজ্জা পেয়েছে নাকি। জুমাইনা ভাবির সামনে আর পড়া যাবে না। বাসার ঘরে নববধূকে ঘিরে রয়েছে প্রত্যেকে, চেনা মুখগুলোর সঙ্গে নতুন করে পরিচয় করানো হচ্ছে, আছে অচেনা মুখও। যাদের সঙ্গে পরিচয় পর্ব চলছে, সৌদ বসেছিল সিমরানের পাশেই। এবার ওঠার প্রয়োজন বোধ করলো, আশেপাশে তাকিয়ে বন্ধুদের মধ্যে আয়াজকেই পেল শুধু। আয়াজ ঠোঁট টিপে হাসছে, যে হাসি কপালে ভাঁজ ফেললো ওর। উঠতে উদ্যত হতে আচমকা চোখ পড়লো পাশে সিমরানের মুখশ্রীতে, যা উঠতে দিল না ওকে। থেমে গেল। আশেপাশে এত মানুষ, কিভাবে প্রশ্নটা করবে ভাবতে মনে মনে বিড়বিড় করলো। ধুর, কে কি ভাবলো এটা ভেবে, এ জীবনে যখন কিছু করেনি আজ করবে কেন। তাই ছোট্ট করে একটি নিঃশ্বাস ছেড়ে শীতল গলায় প্রশ্ন করলো, সমস্যা হচ্ছে? রেস্ট করবি উপরে গিয়ে? মৃদু চমকালো সিমরান, আচকে তাকালো সৌদের ভারী চোয়ালে। সরাসরি তাকাতে লজ্জা লাগছিল, সামনে এত মানুষ তাই। মনে মনে অনুভূতির ফোয়ারা ছুটলো। সত্যি বলতে তার শরীরটা ভীষণ দুর্বল লাগছে। মাথায় কিলবিল করছে এত মানুষ আর তাদের কথোপকথন। তীব্র অস্বস্তি, শারীরিক দুর্বলতা, মানসিক ভারাক্রান্ত, সব মিলে দম বন্ধ হয়ে আছে। শুধু ভাই কি খেয়াল করেছে সব? আবেগান্বিত হয়ে পড়লো সিমরান। নিজের সমস্যা হলো মুখ ফুটে বলতে পারলো না। মাথা নেড়ে বোঝালো তার সমস্যা হচ্ছে না। সৌদ তীক্ষ্ণ চোখে তাকালো। স্পষ্টই বুঝলো মিথ্যে বলল সিমরান, প্রথম দিনই মিথ্যা। দাঁতে দাঁত পিষে বাড়ির লোকজনের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। দেখতে পেল স্মৃতি আপু লুনার সাথে গল্পে মশগুল। তার মুখ দিয়ে রেডিওর মতো ছোট কাকর প্রশংসা বেরোচ্ছে, আর লুনা অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে সেসব কথা গিলছে। বিরক্ত হলো সৌদ। মেয়েটাকে দেখলেই বিরক্ত লাগে ওর। শান্ত কণ্ঠে কিঞ্চিত উঁচু করলো সৌদ আর বলল, হাপা এদিকে শোন তো। গল্পে বাধা পেয়ে থেমে গেল স্মৃতি। লুনাকে বসিয়ে রেখে সে ছুটে এলো ভাইয়ের কাছে, শুধালো, কি হয়েছে? আম্মাকে জিজ্ঞেস কর সব ফর্মালিটি শেষ হয়েছে কিনা। একটু ভেবে স্মৃতি আপু বলল, শেষ তো? কেন? উঠবি, তুই উঠ না, সমস্যা কি? শীতল দৃষ্টিতে তাকালো সৌদ। স্মৃতি আপার চঞ্চলতা ফুঁস হয়ে গেল। নরম সুরে বলল, কি হয়েছে? এবারে সিমরানকে ইশারা করলো সৌদ আর বলল, ওর মেবি সমস্যা হচ্ছে, ভারী পোশাক ছেড়ে ফ্রেশ হয়ে নিতে বল। চমকে উঠল স্মৃতি। সত্যি তো, এই ব্যাপারটা তো সে খেয়াল করেনি। ইস, নিজের বিয়ের কথা স্মরণ হতে সিমরানের জন্য মায়া হলো। আহারে বেচারি, নতুন বউদের যে কত জ্বালা। হাফ নিঃশ্বাস ছেড়ে জিভ কামড়ে ভাইকে বলল, ইস ভাই, আমারই ভুল, আমার খেয়াল রাখা উচিত ছিল। আহারে, সারা দিনে ধকলে সিনুটা মিহিয়ে গেছে। বলে মায়ের কাছে গিয়ে বলে এলো, আম্মা, সিনুকে নিয়ে উপরে গেলাম, বিয়ের সাজ সেরে ফ্রেশ হয়ে নিক। তানজিম চৌধুরী বললেন, হ্যাঁ তাই করো। পরক্ষণই হঠাৎ মনে পড়েছে, এভাবে বললেন, এই শোন, সদর রুম তো লক, পোলাপাইন দরজা আটকে বসে আছে, সোদকে আগে পাঠা, তারপর তোরা যা। মায়ের কথা শুনে ব্যবসাকে খেয়ে গেল স্মৃতি। সৌদের কাছে এসে বলল, এই ভাই, তোর ঘর তো আজিসান ওদের দখলে, তুই গিয়ে ওদিকটা সামলা, তারপর আমরা আসছি। সৌদ আশ্চর্য হয়ে বলল, উনচল্লিশ। ওই যতক্ষণ না জানা ততক্ষণ তো বিয়ান